এই পয়েন্টটা যদিও অনেক ডক্টরের কাছে ভালো নাও লাগতে পারে, তবে রোগী হিসেবে আপনাদেরকে অবশ্যই জানতে হবে কখন বুঝবেন আপনার ডক্টর পাল্টানো উচিত। 60% পেশেন্ট তাদের প্রথম ডাক্তারের কাছে গিয়ে স্যাটিসফাইড হন না। আমি নিজে কিংবা আমার রিলেটিভদের যখন কোনো ডক্টরের কাছে যাওয়ার পরামর্শ দেই, তখন কিন্তু আমি এই স্টেপগুলো ফলো করে একজন ডক্টর সিলেকশন করি। ইন্টারন্যাশনাল যে সায়েন্টিফিক ডেটাগুলো আছে সেখানে বলে যে ওদের দেশে মানুষ প্রধানত 4টা জিনিস কনসিডার করে তাদের ডক্টর সিলেকশন করে। এই সাবকন্টিনেন্ট এলাকায় আমাদের মানুষের যে সাইকোলজি, আমাদের পেশেন্টদের যে সাইকোলজি, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল এই ডেটার সাথে সম্পূর্ণভাবে মিলে নাও যেতে পারে, আর মেলার কথাও না। আমাদের দেশের প্রেক্ষাপটে কোন কোন পয়েন্টগুলোকে কনসিডার করে ডক্টর সিলেকশন করা সবচেয়ে বেস্ট মেথড। ডাক্তার দেখানোর সময় আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই, কোন ডক্টরের কাছে যাব, কোন ডক্টর আমার জন্য বেস্ট হবে। এখন নিজে ডক্টর হওয়ার কারণে হয়তো বা আমার প্রফেশনাল কলিগদের কাছ থেকে বিষয়টা জেনে নেওয়া আমার জন্য খুবই ইজি, কিন্তু যারা নন মেডিকেল কমন পিপল তাদের জন্য ডক্টর সিলেকশন কিন্তু বেশ কঠিন, অথচ খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আজকের ভিডিওতে একজন ডাক্তার হিসেবে না, বরং একজন রোগী হিসেবে বলবো আপনারা আপনাদের ডক্টর সিলেকশনের ক্ষেত্রে কি কি পদ্ধতি বেছে নেবেন, অর্থাৎ কি কি পয়েন্ট কনসিডার করে আপনাদের একজন ডক্টর সিলেকশন করা উচিত। এবং সাথে এও বলবো আমি নিজে কিংবা আমার রিলেটিভদের কাউকে যদি কোনো ডক্টরকে দেখানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলোকে কনসিডার করে একজন ডক্টর সিলেকশন করি। একটা গবেষণায় দেখা গেছে 60% পেশেন্ট তাদের প্রথম ডাক্তারের কাছে গিয়ে স্যাটিসফাইড হন না। আবার WHO একটা রিপোর্ট বলে ভুল ডাক্তার বাছাইয়ের কারণে 30% ক্ষেত্রে চিকিৎসা বিলম্বিত হয়। সো রোগের সঠিক ডায়াগনোসিস যদি আপনি চান এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি নিশ্চিত করতে চান, সঠিক ডাক্তার সিলেকশন করা কিন্তু খুবই ভাইটাল একটা ডিসিশন, রাইট? আমি পার্সোনালি কিছুদিন আগে চ্যানেলে একটা ভোটিং করেছিলাম যে রোগীরা ডক্টর সিলেকশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হিসেবে কোন পয়েন্টটাকে সিলেক্ট করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট যেটা এসেছিল যে তারা ডক্টর সিলেকশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হিসেবে দেখেন যে অন্যান্য রোগীদের কাছ থেকে সেই ডক্টরের ব্যাপারে রিভিউ কেমন। তো চলেন প্রথমে দেখি আমাদের দেশের বাইরে অন্যান্য দেশের রোগীরা ডক্টর সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেন। এরপরেই বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে কোন কোন পয়েন্ট কনসিডার করে ডক্টর সিলেকশন করা বেস্ট পসিবল মেথড। তো ইন্টারন্যাশনাল যে সায়েন্টিফিক ডেটাগুলো আছে সেখানে বলে যে ওদের দেশে মানুষ প্রধানত 4টা জিনিস কনসিডার করে তাদের ডক্টর সিলেকশন করে। এক, অন্য রোগীর পরামর্শ কিংবা রেফারেন্স কেমন, এটা 45% ক্ষেত্রে। 2, অনলাইন রিভিউ এবং রেটিং দেখে তারা নির্বাচন করেন কোন ডক্টরের কাছে যাবেন। সেটা হতে পারে গুগল কিংবা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মের একটা রিভিউ রেটিং তারা দেখে নেয়। 3 নাম্বার, তারা দেখেন ডিগ্রি এবং কোয়ালিফিকেশন কেমন। এবং 4 নাম্বারে দেখেন ডক্টরের চেম্বারের লোকেশন কোথায়, তাদের কাছাকাছি কিনা এবং সেখানে খরচ কত কম। এবং এই পার্সেন্টেজটা মাত্র 5%। তো এটা হলো একটা ইন্টারন্যাশনাল ডেটা। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে অর্থাৎ এই সাবকন্টিনেন্ট এলাকায় আমাদের মানুষের যে সাইকোলজি, আমাদের পেশেন্টদের যে সাইকোলজি, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল এই ডেটার সাথে সম্পূর্ণভাবে মিলে নাও যেতে পারে, আর মেলার কথাও না। তো এখন জানা যাক আমাদের দেশের প্রেক্ষাপটে কোন কোন পয়েন্টগুলোকে কনসিডার করে ডক্টর সিলেকশন করা সবচেয়ে বেস্ট মেথড। আগেই বলে রাখি এটা আমার সম্পূর্ণ পার্সোনাল একটা অপিনিয়ন। আমি নিজে কিংবা আমার রিলেটিভদের যখন কোনো ডক্টরের কাছে যাওয়ার পরামর্শ দেই, তখন কিন্তু আমি এই স্টেপগুলো ফলো করে একজন ডক্টর সিলেকশন করি। প্রথম স্টেপ, রিভিউ অ্যানালাইসিস। কোন ডক্টরের রোগী বেশি, কার কাছে সিরিয়াল দিতে অনেক সময় লাগে, সেই ভালো ডাক্তার। এই কনসিডারেশনটা কিন্তু মোটেই একটা ভালো ডিসিশন না। রিভিউ অ্যানালাইসিস বলতে অন্যান্য রোগীদের কাছ থেকে, সেটা আপনার পরিচিত কিংবা কাছের কোনো আত্মীয়ের কাছ থেকে কোনো ডক্টরের সম্পর্কে যদি আপনি ভালো রিভিউ পান, যেমন সেই ডক্টর আপনাকে কতক্ষণ সময় দেন, আপনার কথা ধৈর্য সহকারে শোনেন কিনা, আপনার কথার গুরুত্ব দেন কিনা, আপনি কোনো কিছু জানতে চাইলে সেটা সঠিকভাবে এক্সপ্লেইন করতে আগ্রহী কিনা, ধৈর্য ধরে আপনাকে দেখেন কিনা, আপনি কোনো প্রশ্ন করলে সেটার এক্সপ্লেনেশনটা ধৈর্য ধরে দিচ্ছেন কিনা, নাকি বিরক্ত হয়ে যাচ্ছেন, অযথা অপ্রয়োজনীয় এক গাদা টেস্ট করতে দিচ্ছেন কিনা, কিংবা আপনাকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ওষুধ দিচ্ছেন কিনা, এবং শেষ পর্যন্ত সেই রোগের চিকিৎসায় তার আউটকামটা কেমন আসছে। এই বিষয়গুলোকেই মূলত আপনি রিভিউ করার চেষ্টা করবেন অন্যান্য রোগীদের কাছ থেকে। অন্যান্য দেশে ডক্টরদের রিভিউ করার জন্য যে গুগল, ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মের যে রিভিউগুলো রেটিং করা হয়, সেটা আমাদের দেশের জন্য খুব একটা কার্যকর নাও হতে পারে, কেননা আপনারা জানেন অনেক রিভিউ কিন্তু ফেক তৈরি করা হয়। দ্বিতীয় স্টেপ, চেক কোয়ালিফিকেশন।
আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তিনি এমবিবিএস ডিগ্রিধারী কিনা, কিংবা বিশেষজ্ঞ ডক্টর হলে এফসিপিএস কিংবা এমডি কিংবা এমএস ডিগ্রিধারী কিনা, এছাড়াও সেই ডক্টর বিএমডিসি রেজিস্টার্ড কিনা সেটা কিন্তু অনলাইনে আপনি ভেরিফিকেশন করে নিতে পারেন। এটা হলো ডক্টর সিলেকশনের ক্ষেত্রে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, আপনি যে বিষয়ে ডক্টরকে দেখাতে চাচ্ছেন তিনি ওই বিষয়েরই বিশেষজ্ঞ কিনা এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। আর এর জন্য কিন্তু আপনার নিজের নলেজও বাড়ানোর দরকার আছে। অ্যাটলিস্ট আপনাকে এইটুকু জ্ঞান রাখতে হবে যে আপনার সমস্যার জন্য কোন ধরনের বিশেষজ্ঞ বা কোন বিষয়ের বিশেষজ্ঞ আসলে এন্টাইটেলড। 4 নাম্বার স্টেপ, যে ডক্টরকে দেখাতে যাচ্ছেন তিনি কোনো নাম করা ভালো কোনো হসপিটালের সাথে যুক্ত কিনা। এটা কোনো কম্পালসারি পয়েন্ট না, তবে যদি কোনো ভালো নাম করা প্রতিষ্ঠানের সাথে বা নাম করা হসপিটালের সাথে তিনি যদি যুক্ত থাকেন এটা একটা প্লাস পয়েন্ট। স্টেপ 5, মনে রাখতে হবে ইউ মে নিড এ সেকেন্ড অপিনিয়ন। এই পয়েন্টটা শুধুমাত্র সেই সকল রোগীর জন্য যারা জটিল কোনো রোগে ভুগছেন, যেমন ক্যান্সার কিংবা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধাত্বের কোনো কারণ খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। এই ধরনের জটিল যেসব কেস আছে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি একজন ডক্টরকে দেখানোর পরেও সেকেন্ড আরেকজন ডক্টরের কাছে সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন। জটিল রোগের কেসগুলোতে আসলে সেকেন্ড অপিনিয়ন আপনাদের সবারই নেওয়া উচিত। এই সেকেন্ড অপিনিয়ন নেওয়া মানে কিন্তু এই না যে ডক্টর বদলানো, বরং সেকেন্ড অপিনিয়নের মাধ্যমে আপনি কিন্তু রোগের ডায়াগনোসিসটা আরো ভালো মতো এস্টাবলিশ করতে পারবেন। শেষ করার আগে ছোট্ট করে বলি, কখন বুঝবেন আপনার ডক্টর বদলানো উচিত। এই পয়েন্টটা যদিও অনেক ডক্টরের কাছে ভালো নাও লাগতে পারে, তবে রোগী হিসেবে আপনাদেরকে অবশ্যই জানতে হবে কখন বুঝবেন আপনার ডক্টর পাল্টানো উচিত। এক, যদি ডাক্তার আপনাকে অপ্রয়োজনীয় অনেক টেস্ট দেন কিংবা অপ্রয়োজনীয় অনেক ওষুধ প্রেসক্রাইব করেন। WHO একটা রিপোর্ট কিন্তু বলে যে ডক্টরের কাছে যেসব পেশেন্টরা আসেন তাদের 20% ক্ষেত্রে অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া হয়। 2, যদি তিনি ধৈর্য ধরে পেশেন্টকে না দেখেন কিংবা তার কথা শুনতে না চান। 3, যদি ট্রিটমেন্ট নেওয়ারও 3 থেকে 4 সপ্তাহ পরে কিংবা পর্যাপ্ত সময়ে আপনার ইমপ্রুভমেন্ট না আসে এবং সেই ইমপ্রুভমেন্টের কোনো কারণ যদি নির্ণয় করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একবার কনসিডার করে দেখা উচিত যে ডক্টর বদলানো উচিত কিনা। ডক্টর সিলেকশনের ক্ষেত্রে আপনারা কোন ব্যাপারটাকে সবচেয়ে বেশি কনসিডার করেন, কোন ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দেন এবং কোন ব্যাপারটা থেকে আপনারা ভালো ইফেক্টিভ একটা চিকিৎসা ব্যবস্থা পেয়েছেন, এটা কমেন্টে জানাতে পারেন। আই হোপ আজকের পর থেকে ডক্টর সিলেকশনের ক্ষেত্রে ভিডিওতে বলা পয়েন্টগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তবে এর জন্য সবচেয়ে যেটা জরুরি, আপনাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, নিজেদের নলেজকে ডেভেলপ করার আরও চেষ্টা করতে হবে। এবং আমি বিশ্বাস করি এভাবেই সকল অপচিকিৎসকদের অবসান ঘটানো সম্ভব। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।